নমস্কার। গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে গল্পটা পাঠ করব সেটা হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ডাকগাড়ি। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেল গল্প সন্ধানীকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প ডাকগাড়ি। এক এক সময় রাধা ভাবে কোথাও বেড়াইয়া আসিতে পারিলে ভালো হইত। আজ 6 বছরের মধ্যে সে একখানা দুর্গা প্রতিমার মুখ পর্যন্ত দেখে নাই। এ গায়ে সবাই গরিব, দুর্গোৎসব তো দূরের কথা, তেমন একটা জাঁকের কোজাগরীর লক্ষ্মী পুজো পর্যন্ত হয় না। অবশ্য এ গাঁয়েরই সে মেয়ে, এ অবস্থার মধ্যেই মানুষ হইয়াছে। বাল্যে সে ভাবিত সর্বত্রই বুঝি এইরকম ব্যাপার, কিন্তু বিয়ের পর বাসুদেবপুর গিয়া রাধা প্রথম বুঝিল তাদের গাঁ অতি হীন অবস্থার গাঁ। গরিব আর বড়লোক তফাৎ কি বুঝিল। বাসুদেবপুর এমন কিছু শহর বাজার নয়, গঙ্গার ধারে একখানা বর্ধিষ্ণু গ্রাম এই পর্যন্ত। সেখানে মুস্তাফিরা বড় লোক, এমন পুজো নাই যে তাদের বাড়ি হইতো না। দুর্গোৎসব বলো, শ্যামা পূজা বলো, জগদ্ধাত্রী পূজা বলো, এমনকি রথ পর্যন্ত। বছর তিনেক বড়ই আনন্দে কাটিয়াছিল সব দিক দিয়ায়। তারপর তাহার স্বামী মারা গেল যকৃতের রোগে। শাশুড়ির সঙ্গে রাধার বনিল না। দিন কতক উভয়ের মধ্যে যেসব বাক্যবলির আদান প্রদান চলিল, তাহাকে ঠিক সদয় ও ভদ্রবাক্য বলা চলে না। রাধা প্রমাণ করিতে ব্যস্ত হইল তাহার বাবা এত দরিদ্র আজও হন নাই যে তাহাকে একবেলা এক মুষ্টি আতপ চালের ভাত দিয়া শুতে পারিবেন না। ফলে একদিন একটি মাত্র পুঁটুলি সম্বল করিয়া রাধা তাহার ছোট ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি আসিয়া পৌঁছিল। ভাইটিকে সেই পত্র লিখিয়া আনাইয়াছিল। তাহার তোরঙ্গ ও ক্যাশ বাক্স শাশুড়ি আটকাইয়া রাখিলেন। তারপর 6 বছর কাটিয়া গিয়াছে। সেই যে বিধবা হইয়া আসিয়া বাপের বাড়ি ঢুকিয়াছে, আর সে গ্রাম হইতে বাহির হয় নাই। এই 6 বছরে অনেক কিছু ঘটিয়া গেল তাহাদের সংসারে। বাবা লেখাপড়া ভালো জানেন না, বিশ্বাসদের পাটের আড়তে কাজ করিয়া সামান্য কয়েকটি টাকা পাইতেন। বাবা সে চাকুরিটি গেল। রাধার ছোট ভাই গেল মারা। বাবা বাত হইয়া কিছুদিন শয্যাগত থাকিলেন। বাবার সঙ্গে মায়ের মনোমালিন্যের সূত্রপাত হইল। ক্রমে উভয়ের মধ্যে সামান্য কথায় ঝগড়া বিবাদ হইতে লাগিল। জমিদার নালিশ করিয়া তাহাদের বড় জমা প্রয়োগ করিয়া লইল, ইত্যাদি ইত্যাদি। একঘেয়ে হইয়া পড়িয়াছে দিনগুলি। সেই সংসারের কাজ, সেই গরুর সেবা, সেই রাধা বাড়া, আবার হাতে পায়ে তেল মালিশ করা, মায়ের দোক্তার পাতা পুড়াইয়া তামাক তৈরি করা, ফলের মতো একটানা একঘেয়ে ভাবে চলিতেছে দিনের পর দিন, মাসের পর মাস। আজ সকালে ডোবার ধারে বাসন মাজিতে বসিয়া তাই সে ভাবিতেছিল একবার কোথাও বেড়াইয়া আসবে। ছোট ডোবাটা, চারিপারে বড় বড় গাছের ছায়ায় ঝুপসি অন্ধকার হইয়া আছে। দুপুরবেলাতেও রোদ পড়ে না। এইটুকু তো ডোবা, এর আবার চারদিকে 4টি ঘাট, বাঁধানো নয়, কাঁচা ঘাট। দক্ষিণ দিকের জামতলার জেলেপাড়ার ঘাট, পশ্চিম পাড়ের বেলতলায় নাপিতদের ঘাট, পূব দিকে বামুনপাড়ার ঘাট, উত্তর পাড়ে যাদের জমিতে ডোবাটা তাদের ঘাট। তারাও ব্রাহ্মণ, নিজেদের জন্য একটা ঘাট আলাদা রাখিয়াছেন। কাহাকেও সে ঘাটে যাইতে দেন না। সেই বাড়িরই মেয়ে সুবি, ভালো নাম সুবিনীতা। তাদের ঘাটে চায়ের পাত্র ধুইতে নামিল। গ্রামের মধ্যে
ওরা ওরই মধ্যে একটু শৌখিন, চা খাবার অভ্যাস রাখে। সুবি কিছুদিন কলিকাতায় কাকার বাড়িতে থাকিয়া পড়িত। ক্লাস 8 পর্যন্ত পড়িয়া পড়া ছাড়িয়া দিয়া আজ বছরখানেক বাড়িতে বসিয়া আছে। গ্রামের মেয়েদের মধ্যে তার প্রভাব ও প্রতিপত্তি খুবই বেশি, কারণ গ্রামের মধ্যে সেই একমাত্র মেয়ে যে স্কুলের মুখ দেখিয়াছে, তাও আবার কলিকাতায়। সুবি দেখিতে মোটামুটি ভালোই, রং উজ্জ্বল শ্যাম, বড় বড় চোখ, একরাশ কোঁকড়া কোঁকড়া চুল, সর্বদা ফিটফাট হইয়া থাকে, একটু চালবাজ। 16 বছর বয়স, বিবাহের চেষ্টা চলিতেছে। রাধা সুবি বলিতে অজ্ঞান, কিন্তু সুবি তাকে বড় একটা আমল দেয় না। গরিব ঘরের মেয়ে, 22-23 বছর বয়স, তার উপরে বিধবা এবং লেখাপড়া তেমন কিছু জানে না। এই অবস্থায় রাধা কি করিয়া আশা করিতে পারে যে সে কলিকাতার স্কুলের ক্লাস 8 পর্যন্ত পড়া মেয়ে সুবি অন্তরঙ্গ মণ্ডলীতে স্থান পাইবে? তা সে পারে না, বা সে আশা করা তার উচিত নয়। সুবিকে জলে নামিতে দেখিয়া রাধার মুখ ঠিক আগ্রহে ও আশায় উজ্জ্বল দেখাইল। সে বলিল, ও সুবি ভাই, তোদের চা খাওয়া হয়ে গেল? সুবি কচুর ঝাড়ের গোড় হইতে চায়ের পেয়ালা লইয়া জল বুলাইতে বুলাইতে বলিল, হয়নি, মার তো আজ সোমবার, মা খাবে না, শুধু আমি আর যদু, তাড়াতাড়ি নেই, এবার গিয়ে জল চড়াবো। সুবি নিজে থেকে কোনো কথা বড় একটা রাধার সঙ্গে বলে না, তবে রাধা যে কথা জিজ্ঞাসা করে ভদ্রভাবে তার উত্তর দেয়। রাধা জানে সুবি সাংসারিক কথাবার্তা বলিতে ভালোবাসে না। পড়াশোনা, গান, ফিল্ম, কবিতা প্রভৃতি তাহার কথাবার্তার বিষয়। কলিকাতায় থাকিয়া তাহার রুচি বদলাইয়া গিয়াছে। রাধা তাহার মন জোগাইয়া চলিবার চেষ্টায় বলিল, আজ সন্ধ্যেবেলা তুই এলি নে ভাই, আমি কতক্ষণ বসে বসে একটা কবিতা মুখে মুখে বানালাম, তোকে শোনাবো আজ দুপুরে। কি কবিতা? বুঝিস না? শোনাবো। মুখস্থ নেই ভাই। সুবি আর কোনো আগ্রহ দেখাইল না, শুধু বলিল, দুপুরে মা কাঁথা সেলাই করবে, আমাকে কাছে বসে সূচে সুতো পরাতে হবে, আমার তো যাওয়া হবে না। রাধা বলিল, সেই গানটা একটু গান না সুবি। সুবি চায়ের পাত্রগুলি হাতে লইয়া চলিয়া যাইতে উদ্যত অবস্থায় বলিল, এখন সময় নেই রে, অনেক কাজ, চলি। রাধা অতি করুণ মিনতি স্বরে বলিল, গা না ভাই, দুটো লাইন গা, বলছি এত করে। বলিতে ভুলিয়া গিয়াছি, ভাগাইয়ের মেয়ের তুলনায় সুবি গান গাহিতে পারে মন্দ নয়। কলিকাতায় থাকিবার সময় নিধুদার কাছে সে অনেক গান শিখিয়াছিল। নিধুদা তার কাকিমার পিস্তুত ভাইয়ের ছেলে, কলেজে পড়ে, বেশ গান গাহিতে পারে, চেহারাও ভালো। সুবিকে দিনগত সে গান শিখাইতে ঘন ঘন আসিত। সুবি গুনগুন করিয়া মাত্র 2 কলি গাহিল, যৌবন সরসিনী রে, মিলন শতদল, কোন চঞ্চল বন্যায় টলমল টলমল। যৌবন সরসিনী রে, মিলন শতদল, যৌবন সরসিনী রে। ঠিক এই সময় নাপিতদের ঘাটে নাপিত বউ একখানি বাসন লইয়া মাজিতে আসিল। নাপিত বউ শ্যামবর্ণ, বয়স 19-20, খুব সুন্দর নিটোল গড়ন, স্বাস্থ্যবতী মুখশ্রীর মধ্যে একটা সুলভ ও সহজ সৌন্দর্য আছে। অর্থাৎ যে স্ত্রীটা এই বয়সেই থাকে, 5 বছর পরে যাহার আর বিশেষ কিছু অস্তিত্ব থাকিবে না, কিন্তু এখন যখন সেটা আছে, তখন খুব জমকালো ভাবেই আসর মাতাইয়া রাখিয়াছে। নাপিত বউ সুবিকে প্রায় পুজো করিয়া থাকে মনে মনে। তার জীবনে এমন মেয়ে সে দেখে নাই, অমন রূপ, অমন কথাবার্তা, অমন লেখাপড়া, অমন গান, কোন দিকে
সুবীর নাপিত বইয়ের মন হরণ করিয়া লইয়াছে। সে পাড়া গায়ে নাপিত বইয়ের বাপের বাড়ি, সে গায়ে এমন একটি মেয়ের কল্পনাও করা শক্ত। ইহার সঙ্গে আলাপ পরিচয়ের সুযোগ পাইয়া সে ধন্য হইয়া গিয়াছে। নাপিত বউ আঁচলের চাবিটা শক্ত করিয়া গেরো দিতে দিতে সুবীর দিকে প্রশংসমান দৃষ্টিতে চাহিয়া গান শুনিতে লাগিল। বলিল, ভারী চমৎকার গলা দিদিমণি আপনার, কখনো এমন শুনিনি। কি গানটা দিদিমণি? সুবীর পদগুলি আবৃত্তি করিয়া গানটি বলিয়া গেল। নাপিত বউ গানের ভাষা বিন্দু বিসর্গও বুঝিল না। সুবীর মন জোগাইবার জন্য এক মনে শুনিবার ভান করিয়া মাঝে মাঝে ঘাড় নাড়িতে লাগিল। সুবীর ভাবিতেছিল, এ বড়বড়দের গান শুনাইয়া লাভ কি? আজকাল তাহার গলা সত্যিই ভালো হইয়াছে। নিধুদা যদি শুনিত। আর কলিকাতায় যাওয়া হইবে না, নিধুদার সঙ্গেও দেখা আর হইবে না। তাহার বিবাহের সম্বন্ধ হইতেছে, স্কুল ছাড়াইয়া আনিয়া বাড়িতে রাখা হইয়াছে। বয়স 16 ছাড়াইয়া চলিল কিনা, আর বাড়ির বাহির হইবার হুকুম নাই। কলিকাতা, চিত্রা, রূপবাণী, কেতকী, শোভা, নিধুদা সব স্বপ্ন। এ জন্মের মতো সব ফুরাইয়াছে, সোনার স্বপ্ন ভাঙিয়া গিয়াছে। আশ্চর্য নয় যে 23 বছরের বিধবা রাধার ঘনিষ্ঠতা তাহার ভালো লাগে না। নাপিত বউ তাহার পায়ের তলার পোষা কুকুরের মতো পড়িয়া থাকে, কোন রকমে সহ্য করিয়া থাকিতে হয়। ঝি চাকরকেও তো লোকে সহ্য করে। রাধা বলিল, ভাই সুবীর, তোর গলাখানি যদি একবার পেতাম, হিংসে হয় সত্যি। সুবীর নাপিত বইয়ের খুশামত ও রাধার গায়ে পড়িয়া আলাপ জমানোর চেষ্টা ঠেলিয়া ফেলিয়া চায়ের পাত্র লইয়া চলিয়া গেল। সে মরিতেছে নিজের জ্বালায়, এমন সময় এই সমস্ত ন্যাকা ন্যাকা কথা তার ভালো লাগে না। জেলেপাড়ার ঘাটে ছিপছিপে ফর্সা থান পড়া জেলে বউ কাপড় কাচিতে নামিল। রাধা বলিল, ও রামুর মা, রামুর কোনো খবর পেলে? জেলে বউ বলিল, কোথায় দিদি ঠাকুর, আজ 5 মাস ছেলে গিয়েছে, একখানা পত্তর নয়। টাকা পাঠানো চুলোয় যাক, তাকে টাকা পাঠাতে হবে নি। আমি ধান ভেনে খাড় কেচে কত খাটিয়ে যেমন চালাচ্ছি, এমনি চালিয়ে যেতে পারলেই মাছি। ছেলে রোজগার খেতে চায় নে, সে ভালো থাকুক, নিজের খরচ নিজে করুক, তাতেই আমি খুশি। কিন্তু বলো তো দিদি ঠাকুর, একখানা চিঠি নেই, আর 5 মাস আমি যে কি করে ঘরে থাকি। রামু লালমনিরহাটে রেলে কি একটা চাকরি পাইয়া গিয়াছে। মাকে একবার 5টি টাকা পাঠাইয়াছিল, তারপর এখন লেখে যে সামান্য মাইনেতে তাহার কুলায় না, মাকে এখন আর টাকা পাঠাইতে পারিবে না। মা যেন কষ্ট করিয়া পূজা পর্যন্ত কোনো রকমে চালাইয়া লয়। ছেলের কষ্ট হইবার ভয়ে মাও আর টাকা চায় না, কষ্টের সৃষ্টিই চালায়। রাধার জেলে বউকে ভালো লাগে বড়। এমন ধরনের মেয়ে এ গ্রামে ব্রাহ্মণ কায়স্থের ঘরেও নেই। এত সুন্দর মন ওর, পরের উপকারে প্রাণ ঢালিয়া দিতে এমন লোক সত্যি গায়ে আর নেই। শুধু রাধাদের বলিয়া নয়, লোকের চিঁড়ে কুটিতে জেলে বউ, ধান ভানিতে জেলে বউ, যাহাদের বাড়িতে পুরুষ মানুষেরা বিদেশে থাকে, শুধু বাড়িতে মেয়েরা আছে, এক ক্রোশ দূরবর্তী বাজার হইতে তাদের হাট বাজার করিয়া দিতে জেলে বউ, কুটুম্ব বাড়িতে তত্ত্ব তল্লাশ পাঠাইতে কিংবা নববিবাহিত মেয়ের সঙ্গে শ্বশুর বাড়ি যাইতে জেলে বউ। জেলে বউ না হইলে এ গাঁয়ের লোকের চলে না, অথচ এসবের জন্য জেলে বউ কারো কাছে একটি পয়সা প্রত্যাশা করে না। পাড়ার 5 জনের বিনি পয়সায় বেগার খাটিয়া বেড়ানোই তার অভ্যাস। গত জ্যৈষ্ঠ মাসে রাধার মনে আছে, আম বাগানের পথ দিয়া সে ঘাটে যাইতেছে, জেলে বউ আম কুড়াইতেছে বাগানে। রাধা বলিল, আম কুড়ুচ্ছে, দেখি কোন কোন গাছে।
ও, সুয়থালির আম পেয়েছে যে দেখছি। ও বাবা, ওই তো বড় একটা পাওয়া যায় না? এই কত খুঁজি, একটাও পাইনি একদিনও। তোমার ভাগ্যি ভালো, ভারী মোটা শক্ত আম, তলায় পড়েই না। অত মিষ্টি গাছের আম আর পাওয়া অত শক্ত, মাত্র 3টি আম পাইয়াছিল জেলে বউ। অমনি হাসি মুখে বললে, তা নিয়ে যান দিদি ঠাকরুন, আম কাটা আপনি সেবা করবেন, দয়া করে নিয়ে যান আপনি। জেলে বউয়ের গুণ আছে, অত সহজে ত্যাগ স্বীকার করিতে ওর জুড়ি নেই এই গায়ে। রাধা আম লইয়াছিল এই জন্যে যে না লইলে জেলে বউ ভাবিবে ছোট জাতের দান বলিয়া ব্রাহ্মণের মেয়ে সকালবেলা গ্রহণ করিল না। লইয়া সে ভাবিল, জেলে বউয়ের আপন পর জ্ঞান থাকতো যদি, এ গায়ে হাঙ্গামা পোহাতে হতো তাহলে। রাধা বলিল, জেলে বউ, আমার সঙ্গে একবার শ্বশুর বাড়ি চলো না, অনেকদিন কোথাও বেরোইনি, ভাবছি দিন কত ঘুরে আসি। জেলে বউ বলিল, যান না দিদি ঠাকুর, আপনাদের যাবার জায়গা আছে, কেন যাবেননি? শ্বশুর বাড়ি যান তো কতদিন, তারা দেখলে খুশি হবেন। সে বিষয়ে রাধার যথেষ্ট সন্দেহ আছে। শাশুড়ি তাকে দু চক্ষে দেখিতে পারে না, তা রাধার জানিতে বাকি নেই। তবুও যাইতে হইবে। তোরঙ্গ আর ক্যাশ বাক্সটা সেখানে ছাড়িয়ে আসায় লাভ কি? সেগুলি আনা দরকার। অমন ভালো তোরঙ্গটা। পরদিন মা বাবাকে কথাটা বলিতে বাড়িতে একপালা ঝগড়া শুরু হইল। রাধার বাবার আদৌ মত নেই সেখানে মেয়ে পাঠাইতে। রাধার মা কিন্তু রাধার দিকে। দুইজনে এই লইয়া বাঁধিল ঘোরতর দ্বন্দ্ব। রাধা বাবাকে বলিল, আমি ঘুরে আসবো তো বলছি 7 দিনের মধ্যে, নবুকে সঙ্গে নিয়ে যায়, না থাকতে দেয়, আশা তো আমার হাতের মুঠোয়, একে আর ভালো লাগে না এখানে। রাধার বাবা বলিলেন, এ অপমান, 7 করে কুরুবার কি দরকার তোর? তারা কি এই 6 বছরের মধ্যে একখানা পত্তর দিয়ে খোঁজ নিয়েছে যে তুমি কেমন আছো? অনেক কষ্টে অবশেষে বাবাকে নিমরাজি গোছের করাইয়া ছোট ভাইকে সঙ্গে লইয়া রাধা আসিল গাংনাপুর স্টেশনে গাড়ি ধরিতে। রেলগাড়িতে চাপিয়া রাধার মনে হইল সে মুক্তির স্বাদ পাইয়াছে বহুদিন পরে। কেবল বাবা মায়ের একঘেয়ে ঝগড়া অশান্তি কেবল নাই নাই শুনিতে শুনিতে তাহার তরুণ মন অকালে প্রহৃতির দিকে চলিয়াছে। সংসারে আলো নাই, উল্লাস নাই, আনন্দ নাই। শুধুই শোনো, চাল নাই, কাঠ নাই, একাদশী আঠা কোথা থেকে আসিবে, নবুর কাপড় ছিঁড়িয়া গিয়াছে, নতুন একটা ইজের 6 আনা হইলে পাওয়া যায়, তা যেন 6টি মোহর। নবুর 5 মাসের স্কুলের মাহিনা বাকি, দুবেলা মাস্টারের শাসায়। মুখুজ্জেদের বাড়ির ঠাকুমার দেনার টাকার সুদের টাকাদা, আর বাবার যত মিথ্যে কথা বানাইয়া বলা পাওনাদারদের বিদায় করিতে। আজ সে হাঁপ ছাড়িয়া বাঁচিল। রানাঘাট স্টেশনে গাড়ি বদল করিয়া মুর্শিদাবাদ লাইনে গাড়িতে চাপিতে হইল। মুড়াগাছায় নামিয়া ক্রোশখানে খাটিয়া বৈকাল 3টের সময় সে শ্বশুর বাড়িতে গিয়া পৌঁছিল। শাশুড়ি বউকে দেখিয়া বলিলেন, এই যে নবাবের মেয়ে, এতদিন পরে কি মনে করে? সঙ্গে কে? ছোট ভাই? ও, সে নবু না? এসো এসো বাবা, সুখে থাকো, চিরজীবী হও, বেশ ছেলেটি। কিন্তু শাশুড়ির অমায়িকতা 3 দিনের মধ্যেই ঘুচিয়া গেল। রাধার বিধবা বড় ননদ ভ্রাতৃবধূকে পুনরায় এ বাড়িতে আসিতে দেখিয়া সন্তুষ্ট হন নাই। রাধার গলার 6 ভরির হার সেবার শাশুড়ি কাড়িয়া রাখিয়াছিলেন। সেই হাড়ছড়া ভাঙিয়া ননদের মেয়ের বিয়ের সময় হাতের রুলি আর বালা গড়াইয়া দেওয়া হইয়াছে। বড় ননদ ভাবিয়াছিলেন, আজ 6 বছর যে বউ এ বাড়ি আসে নাই, সে আর আসিবে না। কিন্তু আবার আসিয়া যখন জুটিল, তখন তো হারের দাবি করিয়া বসিবে।
হইলও তাই। রাধা শাশুড়ির কাছে হার চাহিল। শাশুড়ি বলিলেন, তোমার বাবা যে টাকা বিয়েতে দেবেন বলেছিলেন তা দেননি, 200 টাকা বাকি ছিল, তার দরুন হার রেখে দিয়েছি, সে টাকা নিয়ে এসো, হার এক্ষুনি বার করে দিচ্ছি। বড় ননদও এই কথায় সায় দিলেন। রাধা বলিল, বারে, আমার বাবার দেওয়া হার তোমরা তো আর দাওনি, বাবা টাকা দিয়েছেন কিনা সে তোমরা বোঝোগে, আমার হার কেন তোমরা নেবে? কিন্তু টাকা কড়ির কথা কি আর অত সহজে মেটে? রাধা বলিল, আমার বাবার দেওয়া তোরঙ্গ, তাই বা তোমরা কেন আটক রাখবে? তোরঙ্গের চাবি ভেঙে তোমরা জিনিসপত্র বার করে নিয়েছো কেন? শাশুড়ি ও ননদ দুজনে মিলিয়া বলিলেন, চাবি কেউ ভাঙে না, ভাঙাই ছিল। রাধা বলিল, আমার নতুন তোরঙ্গ, চাবি ভাঙা থাকলেই হলো, তোমরা ভেঙেছো, যত সব চোরের ঝাড়, দাও আমার হাত ছাড়া। শাশুড়ি বলিলেন, মুখ সামলে কথা বলো বৌমা বলছি। উভয় পক্ষে তুমুল ঝগড়া বাঁধিয়া গেল। ননদ মারিতে আসিলেন ভ্রাতৃবধূকে। নবুকে সেদিন আর কেহ খাইতে ডাকিল না। আধার তো কথাই নাই, তাহাকে কে আদর করিয়া খাওয়াইবে? সে যখন তার বিবাহের হার ও তোরঙ্গ চাহিতে আসিয়াছে। দুপুরের পর ঝগড়াঝাটি করিয়া নবুকে সঙ্গে লইয়া রাধা ধর্মদহ গ্রাম হইতে মুড়াগাছা স্টেশনে হাঁটিয়া আসিল। দুজনেরই অনাহার। মনে পড়িল এই শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসেই সে ওই পথেই একদিন পালকি করিয়া নববধূরূপে আসিয়াছিল। কথাটা মনে আসিতেই রাধার চোখে জল বাধা মানিল না। স্টেশনে আসিবার সারা পথটায় সে কাঁদিতে কাঁদিতে আসিল। ট্রেনটা আসিলে তাহাতে কলের পুতুলের মতো বসিয়া রাধা কত কথা ভাবিতে লাগিল। মিছামিছি প্রায় 3টি টাকা খরচ হইয়া গেল। এ টাকা অবশ্য তাহার বাপের বাড়ির নয়, তাহার নিজেরই জমানো টাকা। টাকাটা হাতে থাকিলে টানাটানির সংসারে কত কাজ দিত। বাবার অমতে আশা হইয়াছে, শুধু হাতে ফিরিলে বাবার বকুনি খাইতে হইবে, মা মুখ ভার করিয়া থাকিবে। 6 ভরির হাত ছাড়া লইয়া যাইতে পারিবার আশা করিয়াই সে আসিয়াছিল। বাবা মায়েরও সে আশা যে একেবারে না ছিল তা নয়, এবার সকলে রাগ করিবে। তাছাড়া ভবিষ্যতে শ্বশুর বাড়ি আসিবার পথও গেল, শাশুড়ির সঙ্গে ঝগড়া করিলেই হইতো, না হয় গিয়াছেই হাত ছড়াটা। বাপ মায়ের অবর্তমানে শ্বশুর বাড়িতে একটু দাঁড়াবার স্থানও তো হইতো। তার জীবনে কোনো সুখ নাই। বাড়ি গিয়া তো সেই একঘেয়ে ব্যাপার, সেই ডোবার ধারে সকালে বাসন মাজা, সেই গোয়াল পরিষ্কার, সেই রাধা বাড়া। সুবি তা সেও তেমন মুখ খুলিয়া কথা কয় না। অনেক কিছু ভুলিতে পারিত যদি সুবি তাহার সঙ্গে হাসিয়া আলাপ করিত, প্রাণ খুলিয়া মিশিত। তা করে না। কত করিয়া সাধিয়া কতভাবে মন জোগাইয়া রাধা দেখিয়াছে। সত্যি জীবন সব দিক দিয়াই অন্ধকার, বাঁচিয়া কি সুখ। কাল সকালে কি হইবে সে বেশ স্পষ্ট দেখিতে পাইতেছে। রাত্রে আজ সে বাড়ি ফিরিলেই বাবার সঙ্গে মায়ের ঝগড়া বাঁধিবে, অর্থাৎ সে হার আদায় করিতে না পারিয়া ফিরিলেই বাবার আশাভঙ্গের রাগটা গিয়া পড়িবে মার উপর। দুজনের ধুমধুমার বাঁধিয়া যাইবে। কাল সকালে ডোবাতে বাসন মাজিবার সময় মুখুজ্জে পাড়ার ঘাট, জেলে পাড়ার ঘাটের সবাই জানিতে চাহিবে যে এত শীঘ্র শ্বশুর বাড়ি হইতে ফিরিল কেন, শাশুড়ি কি করিল, কি বলিল, এই কৈফিয়ত দিতে দিতে আর মিথ্যা কথা বানাইয়া বলিতে বলিতে তাহার প্রাণ অতিষ্ঠ হইয়া উঠিবে। কারণ সত্য কথা তো সে বলিতে পারিবে না। রায়বাড়ির কুচুটে মেজে বউ মুখ টিপিয়া হাসিবে। সুবি নামিবে ওদের নিজেদের ঘাটের কচুতলায় চায়ের বাসন ধুইতে। নিজে হইতে একটা কথাও সে জিজ্ঞাসা করিবে না, রাধা কবে আসিল বা কিছু। রাধাকেই প্রথমে কথা বলিতে হইবে। সুবি দু একটা হা না গোছের তাই সারা উত্তর দিয়া চায়ের পেয়ালা পিরিচ উঠাইয়া লইয়া চলিয়া যাইবে।
যেন বেশিক্ষণ ডোবার ঘাটে দাঁড়াইয়া ওর সঙ্গে কথা বলিলে তাহার আভিজাত্য খর্ব হইয়া যাইবে। বাসন মাজার পরে ঘাটে যাওয়া, রান্না খাওয়ানো দাওয়ানো, দুপুরে পান মুখে দিয়া ছুটিতে হইবে ঘাটে। গরুকে জল খাওয়াইতে সে নদীর ধারের মাঠে, যেখানে গরুকে গোঁজ পুঁতিয়া রাখিয়া আসা হইয়াছে। সেই সময়টা যে একটু ভালো লাগে। নীল আকাশ, নদীর ধারে কাশ ফুল দোলে, সমস্ত জিউলি গাছের গা বাহিয়া সাদা সাদা মোমবাতি ছড়া মোমের মতো আঠা ছড়িয়া পড়ে। হু খোলা হাওয়া বয় ওপারের দেয়ারের চর হইতে। পাট বোঝায় গরুর গাড়ির দল ক্যাচ কোঁচ করিতে করিতে ঘাটের পথে রাস্তা দিয়া কোথায় যেন যায়। গরুকে জল খাওয়াইয়া আসিয়া তাহার বড় ইচ্ছা করে সুবিদের বাড়িতে সুবির সঙ্গে বসিয়া একটু আধটু গল্প গুজব করে দু একখানা বর্ণসূচি পড়িয়া শোনায়। কারণ সে বই পড়িতে জানে না, গান শোনায়। কিন্তু হায় রে দুরাশা, গায়ে পড়িয়া আলাপ জমাইতে গেলে সুবি গভীর ঔদাস্যে সুরে বলবে, হ্যাঁ যাই রাধাদি, কত কাজ পড়ে রয়েছে। বিনু সে মোজা জোড়াটা বুনতে বুনতে ফেলে রেখেছি, সেটা শেষ করে ফেলে গিয়ে। বসো তুমি, মার সঙ্গে কথা বলো। তারপর বেলা পড়িয়া যাইবে। রোয়াকে কাস্তে বটি পাতিয়া এক রাস বিচুলি কাটিতে হইবে গরুকে জাপ খাওয়াবার জন্যে। মাঠ হইতে গরু অবশ্য মাই আনে, কারণ এ সময়টা সে কাজে এত ব্যস্ত থাকে যে নদীর ধারের মাঠ হইতে গরু আনিবার সময় তার বড় একটা হয় না। তারপর বাইরের বেড়ার গা হইতে শুকনা কাপড় তুলিতে হইবে, খড় ঝাঁট দিতে হইবে, লণ্ঠনে তেল পুড়িয়া কাঁচ মুছিয়া রাখিতে হইবে, গা ধুইয়া আসিতে হইবে, পাতকুয়ার তলায় সাজ জ্বালিয়াই বাবার মিছরি মরিচ গরম করিয়া দিয়া রাত্রের ভাত চড়াইতে হইবে। সকলের খাওয়া দাওয়া সারা হইলে সে নিজে এক মুঠো চাল ভাজা তেল নুন মাখিয়া এক ঘটি জল খাইয়া বাবার পায়ে বাতের তেল মালিশ করিতে বসিবে। এইসব সারিতে রাত 10:30টার গাড়ি গড় গড় করিয়া মাতলার বিলের পুলের উপর দিয়া যাইবার শব্দ পাওয়া যাইবে। তবে দিনের মতো ছুটি। এই চলিবে দিনের পর দিন, 330 দিন। হঠাৎ নবু জানলার বাহিরে হাত বাড়াইয়া আঙুল দিয়া দেখাই বইল, ওই রানাঘাটের স্টেশন দেখা যাচ্ছে দিদি। রাধার চমক ভাঙিল। সে মুখ বাড়াইয়া দেখিল প্রকাণ্ড ট্রেনটা অজগর সাপের মতো বাঁকিয়া রেল স্টেশনের নিকটবর্তী হইতেছে। যেখানে তার ইঞ্জিন, সেখানে দূরে একটা বড় বাড়ি ও টিনের ছাদ দেওয়া দালান মতো দেখা যাইতেছে। রানাঘাট পৌঁছে গেল এর মধ্যে। প্ল্যাটফর্মে নামিয়াই নবু বইল, একখানা পাউরুটি কিনে দাও না দিদি, কি খিদে পেয়েছে, লাগবো? আঁচলের গেরো খুলিয়া 3টি পয়সা বাহির করিয়া রাধা ভাইকে একখানা পাউরুটি কিনিয়া দিল। তাহার নিজেরও খুব ক্ষুধা পাইয়াছে, সেও তো সারাদিন কিছু খায় নাই। ভাইকে বলিল, আর কিছু খাবি? এক কাজ বরং করি, চ বাইরের দোকান থেকে আলুর দম কিনে দিয়ে 1 পয়সা, পাউরুটি দিয়ে খাবি, পেট ভরবে। আর নবু বলিল, তো তুমি কিছু খাবে না দিদি? আমি তেলের কাপড়ে কি খাবো রে, চা খেতে পারি, ওতে দোষ নেই। যা দেখি ওই চা বিক্রি করছে, যে নাই তো কত নেবে 1 পেয়ালার দাম? নবু জানিয়ে আসিয়া বলিল, 1 পেয়ালা 4 পয়সা দিদি। 4 পয়সা? তবে থাকবে, মোটা 9টি পয়সা আছে। বাবার জন্য একখান পাউরুটি কিনে নিতে হবে। দুধ দিয়ে পাউরুটি খেতে বাবা খুব ভালোবাসে। মার জন্য কি নেবো বল দেখি? রানাঘাট স্টেশনে দাঁড়াইয়া রাধার মনের দুঃখ অনেকটা চলিয়া গিয়াছে। কত লোকজন, গাড়ি ঘোড়া, দোকান পসার দেখিলে মনে শান্তি পাওয়া যায়। এমন সময় প্ল্যাটফর্মে একটা শব্দ উত্থিত হইল। লোকজন, পানওয়ালা, পাউরুটিওয়ালারা
সন্ত্রস্ত হইয়া উঠিল। লোক যে যেখানে ছিল দাঁড়াইয়া উঠিল। রাধা একটা কুলিকে জিজ্ঞাসা করিয়া জানিল কাক গাড়ি আসিতেছে, দার্জিলিং মেল। অল্পক্ষণ পরে সশব্দে বিশাল ট্রেনখানা প্ল্যাটফর্মের ও প্রান্তে প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে ভিড়, হাঁকাহাঁকি, লোকজনের দৌড়াদৌড়ি, পুরি তরকারি, পান বিড়ি সিগারেট, কুলি কুলি ইধারা, হইচই ব্যাপার। স্টেশন সরগরম হইয়া উঠিল। রাধা আর নবু যেখানে দাঁড়াইয়া ছিল তাহারই সামনে ডাকগাড়ির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কামরাগুলি থামিল। রাধা অবাক হইয়া চাহিয়া দেখিতেছিল। ছক তক করিতেছে কামরাগুলি। কিরকম পুরু চামড়ার গদিয়াটা বেঞ্চি, সাহেব, মেম, মোমের পুতুলের মতো তাদের ছেলে মেয়েরা, দামি শাড়ি পরা সুন্দরী বাঙালি বড়লোকের মেয়েরা, সুবি কোথায় লাগে এদের কাছে। বেহারারা ট্রের উপর চায়ের জিনিস বসাইয়া ছুটাছুটি করিতেছে। একটি অতি সুন্দর ৬-৭ বছরের ফ্রক পরা সাহেবদের মেয়ে প্ল্যাটফর্মে নামিয়া লাফাইতেছিল। তার মা আসিয়া তার হাত ধরিয়া গাড়ির মধ্যে উঠাইয়া লইতে লইতে কি বলিল, হিট মিট ক্রিং ক্রিং। কেমন মজার কথা ওদের, হাসি পাই শুনিলে। সত্যি কি চমৎকার দেখিতে খুকিটা। নবু বলিল, এদিকে এসে দেখো দিদি, খাবার গাড়ি। একখানা খুব বড় লম্বা গাড়ির মধ্যে সারি সারি টেবিল পাতা, টেবিলের উপর ধপধপে চাদর, কাঁচের ফুলদানিতে ফুল সাজানো, চকচকে সব কাঁচের বাসন। সাহেব মেম খাইতে বসিয়ে আছে। বাঙালির মেয়েও আছে তাদের মধ্যে, তবে বেশি নয়, ২-১ জন। ১৮-১৯ বছরের একটি বাঙালির মেয়ে বেশি দামের টিকিটের কামরা হইতে নামিয়া প্ল্যাটফর্মে দাঁড়াইয়া ফল কিনিতেছে। রাধা কি দেখিল, কি পাইল জানি না, কিন্তু ডাকগাড়িখানা তার সুশ্রী সুবেশ আরোহী দল ও সুসজ্জিত ঝকঝকে তকতকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কামরাগুলি লইয়া তাহার মনে একটি অপূর্ব আনন্দ, উৎসাহ ও উত্তেজনা সৃষ্টি করিল। সমস্ত দার্জিলিং মেলখানা যেন একটি উদ্দীপনাময়ী কবিতা, কিংবা কোনো প্রতিভাবান গায়কের মুখে শোনা সঙ্গীত। রাধার মনে হইল এই ভালো কাপড় চোপড় পরা সুন্দর চেহারার মেয়ে পুরুষ বালক বালিকাদের সে দেখিতে পারে যদি মাত্র ৬ পয়সা খরচ করিয়া রানাঘাট স্টেশনে আসে। যে পৃথিবীতে এরা আছে সেখানে তার বাবার বাতের বেদনা, সুবীর হৃদয়হীনতা, মায়ের খিটখিটে মেজাজ, বাবা মায়ের ঝগড়া, শাশুড়ির নিষ্ঠুর ব্যবহার সব ভুলিয়া যাইতে হয়। এমনকি তার ৬ ভরির হাটছড়ার লোকসানের ব্যথাও যেন মন হইতে মুছিয়া যায়। কি চমৎকার! দেখিলে জীবন সার্থক হয় বটে, মন ভরিয়া ওঠে। সংসারে এত সুখ, এত রূপ, এত আনন্দও আছে। পূর্বেই বলিয়াছি, রাধা কি বুঝিল কি পাইল জানি না, কিন্তু একথা খুবই সত্য যে মেলগাড়িখানা ছাড়িয়া গেলে রাধা দেখিল যে সে যেন নতুন মানুষ হইয়া গিয়াছে। মনে নতুন উৎসাহ, হাতে পায়ে নতুন বল, চোখে নতুন ধরনের দৃষ্টি। সে যেন রাধা নয়, যে সংসারে অসহায়, অনাক্ত, উপেক্ষিত, অবলম্বনহীন, এবং যার শেষ সম্বল ৬ ভরির হাতছড়াটা পর্যন্ত শাশুড়ি ঘুচাইয়া দিয়াছে। একটুখানি সহানুভূতির কথা ও মিষ্টি হাসির লোভে তাকে কালই ডোবার ধারে সুবীর অজস্র খোসামত করিতে হইবে। নবুকে বলিল, ওদের কাছ থেকে ১ পেয়ালা চা নিয়েই আয় নবু, তুই আর আমি ভাগ করে খাই। যাকগে ৪ পয়সা। আমাদের ট্রেনের এখনো অনেক দেরি, ততক্ষণ ১ পেয়ালা চা খেয়ে নেওয়া যাক। বাড়ি গিয়ে যেন মাকে বলিস না। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন।